ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 10 বছর ধরে সে দেশের ক্ষমতায়। তিনি আবারও পরের নির্বাচনে অর্থাৎ এই চলমান 2024-এর লোকসভা নির্বাচনে ফিরে আসবেন কিনা সেটি এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু সমস্যাটা বেঁধেছে অন্য জায়গায়। বিজেপি সরকার চালালেও বিজেপির আসলে যে মূল সংগঠন আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের সঙ্গে মোদীর সরকারের সম্পর্ক কি সেটি কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ভারতীয় রাজনীতিতে। আসলেই কি বিজেপির সঙ্গে আরএসএসের মিলছে না কথায় কাজে? এর কিছু প্রমাণ পাওয়া যায় বিজেপি সভাপতি জেপি নড্ডার বক্তব্যে, কিছু পাওয়া যায় তার প্রতিক্রিয়া হিসাবে আরএসএসের প্রধান মোহন ভাগবতের বক্তব্যে। কিন্তু যে আরএসএস এতদিন ধরে বিজেপিকে এই পর্যায়ে নিয়ে এসছে, তারা কি আসলেই বিজেপির উপরে খেপার কারণ কি? আরএসএস এর যে এজেন্ডা ছিল, আরএসএস গঠিত হয়েছিল 1925 সালে, আজ থেকে প্রায় 100 বছর আগে। আগামী বছর তারা 100 বর্ষ পালন করতে যাবে। এই আরএসএস যারা 100 বছর ধরে ভারতবর্ষে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করছে এবং স্বাধীনতার পরে যাদের বিশেষ কিছু এজেন্ডা ছিল, যে এজেন্ডাগুলো কিন্তু মোদী সরকার ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। এর মধ্যে যদি আপনি বলেন তাহলে দেখুন, কাশ্মীরে 370 ধারা বিলোপ। এই রাজ্যের একটা বিশেষ মর্যাদা ছিল যেটা ভারতের সংবিধানে 370 ধারা দিয়ে দেয়া ছিল। সেই ধারাটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার 2019-এ বিলোপ করেছে। অযোধ্যায় রাম মন্দির ছিল আরএসএস এর একটা বড় এজেন্ডা, যেখানে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করতে হবে। সেই কাজটিও কিন্তু নরেন্দ্র মোদী সরকার করেছেন। তারা নাগরিকত্ব বিল নিয়ে আসছেন, তারা আরও অনেক, তারা কাশীতে জ্ঞানব্যাপী মসজিদ, মথুরায় যে মসজিদ আছে সেখানে বিতর্ক তুলে সেটাকে সমাধান করার চেষ্টা করছেন। ফলে আরএসএসের যে এজেন্ডা, সেই এজেন্ডা থেকে যে মোদী সরকার খুব একটা সরেছে এটা বলা যায় না। কিন্তু তাহলে গোলমালটা কোথায়? এই জায়গাটি হচ্ছে মুখ্য বিষয়। কেন হঠাৎ করে নড্ডা মুখ খুললেন? এইখানে যদি আমরা একটু পিছিয়ে দেখি তাহলে আমাদেরকে যেতে হবে যে আরএসএস এর জন্মটা কিভাবে। আরএসএস এর জন্ম যেখানে হয়েছিল আজ থেকে প্রায় 100 বছর আগে, সেই আরএসএস এর জন্ম হয়েছিল মহারাষ্ট্রের, ভারতের একটি বড় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে। এবং এই আরএসএস এর এখনো পর্যন্ত যারা প্রধানের দায়িত্ব পালন করেছেন, গত 100 বছরে 8 থেকে 9 জন প্রধানের দায়িত্ব পালন করেছেন। এদের অধিকাংশই কিন্তু মারাঠি ব্রাহ্মণ। একজনই মাত্র এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে এবং তার নাম রাজেন্দ্র সিং, বা তিনি রজ্জু ভাইয়া নামে পরিচিত ছিলেন। এই যে পুরো হিন্দুত্ববাদী যে ভাবধারা, সেই ভাবধারার ঠিকাদারিত্ব কার কাছে থাকবে? আরএসএস এর কাছে। আরএসএস কি একচেটিয়া রাখবে, না সেইখানে বিজেপি বা নরেন্দ্র মোদী বা তার সঙ্গী সাথীরা ভাগ বসাবেন? গোলমালটা কিন্তু এইখানে। এই গোলমাল থেকে নরেন্দ্র মোদী, আপনি যদি লক্ষ্য করে থাকেন, নরেন্দ্র মোদী সরকার গঠনের পর থেকে একের পর এক কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বী, তার যে সঙ্গী সাথী, তাদেরকে কিন্তু তিনি ছেঁটে ফেলেছেন। তিনি কিন্তু কাউকেই তার ধারে পাশে রাখেননি। তিনি 2014-তে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমেই নিয়ম করেছিলেন যে 75 বছর বয়সের আগে, 75 বছর বয়স হয়ে গেলে কেউ দলীয় পদে বা সরকারের কোনো বড় পদে থাকতে পারবেন না। সেই নিয়মের ফাঁদে পড়ে সে তখনকার যিনি বিজেপির সবচেয়ে বড় মুখ ছিলেন, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, এদের মতো নেতারা কিন্তু এক ধাক্কায় বাইরে চলে যান। এখন এইভাবে আস্তে আস্তে নরেন্দ্র মোদী পুরোপুরি বিজেপির উপরে নিজের আধিপত্য বলি বা নিজের দলটাকে পুরো নিজের আন্ডারে নিয়ে আসার সেই কাজটি কিন্তু নরেন্দ্র মোদী করেছেন। এই কাজটি কিন্তু কখনোই আরএসএস পছন্দ করে না। আরএসএস যে আইডিওলজি বা যে আদর্শে বিশ্বাস করে, সেখানে ব্যক্তির কোনো মূল্য নেই। তারা মনে করে যে এই কাজগুলি করলে নৈতিকভাবে তারা দুর্বল হয়ে যাবে। কিন্তু গত 10 বছরে কিন্তু মোদী এই কাজগুলিই করেছেন। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বিজেপি পুরো ঢাকা পড়ে গেছে নরেন্দ্র মোদীর ছায়ায়। এখানে মোদী ছাড়া কোথাও কোনো কিছু নেই। আপনি সারা ভারতবর্ষে যেখানে বিজেপি প্রার্থী আছেন, যেখানে বিজেপি শরিক প্রার্থী আছেন, কোথাও নরেন্দ্র মোদী ছাড়া কারোর ছবি নেই। আপনি
যদি বিজেপির ইশতেহারের কথা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বিজেপির ইশতেহারে পর্যন্ত মোদি কি গ্যারান্টি বলা হয়েছে, সেখানে বিজেপির গ্যারান্টি কিন্তু না। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে পুরো দলটিকে কিন্তু মোদিময় করে তোলা হয়েছে এবং সেখানে মোদির এই কর্মকাণ্ডের বিরোধিতা করার মতো কোনো নেতা, কোনো ব্যক্তি সেখানে কিন্তু নেই। ফলে দল মোদির কুক্ষিগত হওয়ার পরে এরপর আস্তে আস্তে কিন্তু মোদির দীর্ঘমেয়াদী নজর কিন্তু আসলে আরএসএস এর দিকে। আপনারা যদি একটা বিষয় খুব খেয়াল করে দেখেন তাহলে দেখবেন মোদি গত 10 বছরে কখনো তিনি আরএসএস নেতাদের সঙ্গে দেখা করেননি, কোনো বৈঠক করেননি। তিনি আরএসএস এর যে সদর দপ্তর মহারাষ্ট্রের নাগপুরে সেখানে কখনো যাননি, সেখানে গিয়ে সেখানে প্রয়াত আরএসএস নেতাদের স্মৃতিতে বা তাদের ছবিতে মালা দিয়ে কখনো সম্মান জানাননি। তো এই জিনিসটা কিন্তু আস্তে 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 কিন্তু দূরত্বটাকে বাড়িয়েছে। একমাত্র রাম মন্দির তৈরির সময় মোহন ভগবতকে নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আপনারা যদি সেই সময় ভিডিওর কথা মনে থাকে বা সেই সময় ছবি যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মোদী কাউকে, এবং এমনকি মোহন ভগবত বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদেরকেও ধারের কাছে ঘেঁষতে দেননি। তিনিই ছিলেন পুরো বিষয়টার ফোকাস। তো এইভাবে আস্তে 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 কিন্তু মোহন ভাগবত বা আরএসএস এর সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এরই মধ্যে নড্ডা বিজেপি সভাপতি, তার কথা নিশ্চয়ই দাম আছে। সেই জেপি নড্ডা, যিনি হিমাচল প্রদেশ থেকে আসছেন, যিনি নিজের দলকে নিজে ওই রাজ্যে জেতাতে পারেন না, তিনি কিন্তু তাকে সভাপতি রাখতে মোদি বা অমিত শাহের কোনো সমস্যা হয়নি। এই সমস্যা না হওয়ার কারণে তিনি যথারীতি মোদি যা চাইছেন বা অমিত শাহরা যা চাইছেন সেই কথাই বলছেন। তিনি হঠাৎ করে এই ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা সাক্ষাৎকার দিলেন। সেই সাক্ষাৎকারের মূল বিষয় হলো যে বিজেপি অনেক সাবালক হয়ে উঠেছে, সে নিজের মতো করে ভোট করতে পারে, সুতরাং তার জন্য আর আরএসএস এর আর কোনো সাহায্যের দরকার নেই। আরএসএস একটি সাংস্কৃতিক সংগঠন, এই সাংস্কৃতিক সংগঠন বা ধর্মীয় সংগঠন তার জায়গায় থাকলে ভালো, বিজেপির কাজটা দেখে নেবে। অর্থাৎ যে 1980 সালে আরএসএস এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে বিজেপির জন্ম এবং গত 40 বছর ধরে তার বেড়ে ওঠা, হঠাৎ করেই বিজেপি সভাপতি ঘোষণা দিচ্ছেন যে আরএসএস এর আর তাদের প্রয়োজন নেই। এইটা কিন্তু একটা বিরাট বিরাট ঘটনা, বিশেষত ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির ক্ষেত্রে। কারণ হিন্দুত্ববাদের রাজনীতি এমনি এমনি হয়নি, বিজেপি আজ এমনি এমনি এত বড় হয়নি। আরএসএস এর প্রতিটা গ্রাম, প্রতিটা অঞ্চল, শহর, প্রতিটা জায়গায় যে বিভিন্ন সংগঠন আছে সেই সংগঠনগুলোই কিন্তু বিজেপির পেছনে এসে দাঁড়িয়েছিল এবং দাঁড়ানোর কারণেই কিন্তু আজকের নরেন্দ্র মোদী, আজকের অমিত শাহরা কিন্তু তারই ফল। এই অমিত শাহ, এই নরেন্দ্র মোদী, এই জেপি নড্ডা এরা কিন্তু আরএসএস এরই একটা প্রচারক ছিলেন এক সময়। তারাই আস্তে আস্তে কিন্তু বিজেপিতে এসেছেন। এখন তারাই আস্তে আস্তে আরএসএসকে পুরো আলাদা করে দিতে চাচ্ছেন। এই জিনিসটা আরএসএস এর পক্ষে মানাটা খুবই খুবই শক্ত। এই মুহূর্তে জবাবটাও আরএসএস এর প্রধান মোহন ভাগবত দিয়েছেন। এই মোহন ভাগবত কি কথা বললেন? মোহন ভাগবত বললেন যে ভারতবর্ষ যে জায়গায় এসেছে আজকে, সেখানে নেহেরু, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের সবার কোনো না কোনো অবদান আছে, এমনি এমনি এই জায়গায় আসেনি এবং আরএসএস সেটা মনে করে, বিশ্বাস করে। অর্থাৎ মোদি যে নেহেরু গান্ধী পরিবারকে মুছে ফেলার যে প্রক্রিয়া শুরু করেছিলেন, সেই সময় মোহন ভাগবত এই কথা বলে বুঝিয়ে দিলেন যে তারা এই কথাটা মানছেন না বা তারা এই কথাটা মানতে রাজি নন। অর্থাৎ মোদির সঙ্গে যে পার্থক্য, সেই পার্থক্য কিন্তু মানে পরিষ্কার করে দিলেন মোহন ভাগবত। এই পার্থক্যটা কোত্থেকে আসলো? পার্থক্যটা আসলো যখন প্রথম পর্বের ভোট হলো গত 19শে এপ্রিল। সেই সময় যদি আপনারা একটু লক্ষ্য করেন যে প্রথম পর্বের ভোট কিন্তু 60% বেশি পড়েনি। সেই সময় মানুষ সবাই ভেবেছিল যে মোদি হাওয়ায় পুরো দেশ ভাসছে, সুতরাং ভোটে ছয়লাভ হয়ে যাবে মোদির সমর্থকরা। সেই জায়গায় কিন্তু ভোট পড়লো মাত্র 60%-60%-এরও কম। তখনই কিন্তু একটা জিনিস প্রচার হতে শুরু করলো যে আরএসএস এর লোকজন তারা ভোট কেন্দ্রে আসছেন না বা ভোট কেন্দ্রে ভোটারদের আনতে কোনো ধরনের কোনো সাহায্য করছেন না।
এইরকমভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব চলার পরেই কিন্তু নড্ডা মুখ খুললেন যে ভোটে জেতার জন্য তাদের আর কোনো প্রতিষ্ঠানের দরকার নেই, অর্থাৎ আরএসএস এর প্রয়োজন তাদের কাছে ফুরিয়েছে। অথচ এক সময় আরএসএস এর অনুমতি ছাড়া বিজেপির কোনো পদে নিয়োগ, বিজেপির কোনো মুখ্যমন্ত্রী নিয়োগ, প্রধানমন্ত্রী নিয়োগ, কোনো মন্ত্রী নিয়োগ, এর কোনো কিছুই আরএসএস প্রধানের অনুমোদন ছাড়া হতো না। কিন্তু মোদি আস্তে আস্তে এইটা থেকে বেরিয়ে এসে তিনি তার মতো করে পুরো ভারতবর্ষে বিজেপিকে সাজিয়েছেন এবং বিজেপিকে পুরোপুরি ওইটা থেকে মুক্ত করার চেষ্টা করছেন। এখন বিষয় হলো যে আরএসএস যদি বিজেপিকে জিতিয়ে থাকে তাহলে কি এবারের ভোটে কি আরএসএস মোদির বিরোধিতা করছে? তারা কি চায় না যে মোদির মতো, যে শুধুমাত্র নিজেকে ছাড়া যিনি বোঝেন না, যিনি একজন প্রচণ্ড নার্সিসাস, এইরকম একজন ব্যক্তিকে তারা আর টানতে পারছে না, তারা তার মেয়াদ শেষ করতে চায়? এইটা কি সত্য? নাকি তারা মনে করেন যে যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে গেলে বা যে এজেন্ডা বাস্তবায়ন তাদের এখনো বাকি আছে সেগুলো করতে গেলে এখনো মোদির মতো লোককে দরকার হয়? আসলে প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমরা কেউই দিতে পারবো না। এর উত্তর ইতিমধ্যে আপনার ভারতের বিভিন্ন ইভিএমে জমা পড়ে গেছে, যে ইভিএমগুলো খোলা হবে আগামী 4 জুন। এই 4 জুন তারিখের পরেই বোঝা যাবে যে আসলেই আরএসএস মোদিকে চেয়েছে। যদি মোদি আরএসএস এর বিরোধিতা পার করে তৃতীয়বারের মতো প্রচণ্ড একতরফা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতে ক্ষমতায় ফিরে আসতে পারেন, তাহলে জোর দিয়েই বলা যায় যে আরএসএস এবং বিজেপির মধ্যে পার্থক্য বা তাদের মধ্যে যে ক্রমবর্ধমান মতপার্থক্য এটা বাড়তে থাকবে এবং হয়তো সম্পর্কটা কোন পর্যায়ে যাবে সেটা ভবিষ্যৎ বলবে। আর দ্বিতীয়টা যদি হয়, যদি মোদি না জিতে আসতে পারেন, যদি মোদি তার জায়গায় না থাকতে পারেন, তাহলে তিনি যদি বিজেপিকে ক্ষমতায় না নিয়ে আসতে পারেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু শেষ হাসি আরএসএসই হাসবে। এবং আরএসএস এতদিন ধরে যেভাবে দলটাকে চালিয়েছে সেইভাবেই কিন্তু বিজেপিকে আবার তারা একইভাবে নিজেদের আয়ত্তে নেবে। এখন এই শেষ হাসিটি কে হাসবেন সেটা কিন্তু বলতে গেলে আমাদেরকে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তার আগে আমরা এই কথাগুলো জোর দিয়ে বলতে পারবো না। কিন্তু তাদের মধ্যে যে একটা পার্থক্য বা দূরত্ব তৈরি হয়ে গেছে, এ বিষয়ে কোনো ধরনের কোনো মতপার্থক্য অন্তত ভারতের রাজনৈতিক মহলে নেই এবং কেউ এটা প্রকাশ্যে স্বীকার করতেও দ্বিধা করছেন না। ফলে ভারতে আরএসএস বেশি ক্ষমতা সম্পন্ন না বিজেপি তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে, এই জিনিসটা প্রমাণ হবে আগামী 4 জুন অন্যান্য সবকিছুর সঙ্গে।